প্রিয় দর্শক, শুরু করছি ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি, পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলবো আমাদের এমন একটা বিষয় নিয়ে যে বিষয়গুলো আসলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় ব্যাংক, মিল বিটা, পল্লী উন্নয়ন একাডেমি, সমবায় অধিদপ্তর, নদী ভাঙ্গন সহ নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অত্যন্ত একজন জনপ্রিয় আমাদের টকশোর তারকা অতিথি। বেশ কিছুদিন টকশো থেকে তিনি বিরতি নিয়েছিলেন রাজনীতি এবং নিজের অঞ্চলের মানুষের সাথে থাকবার জন্য। নির্বাচনে অংশগ্রহণ শেষে আবারও নির্বাচিত হয়ে এমপি হয়ে মন্ত্রিত্ব পদ লাভ করে প্রতিমন্ত্রী হিসাবে তিনি আজকে আমাদের সাথে আছেন। তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন অতিথি, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল ওদুদ দারা রয়েছেন আমাদের সাথে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অভিনন্দন জানাই এবং আজকে অভিনন্দনের সাথে সাথে আমরা স্মরণ করতে চাই আপনার মরহুম বাবা কাজী আব্দুল আউয়ালকে, যিনি আওয়ামী লীগের একজন ভেটারান লিডার ছিলেন। আজকে তিনি বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই তার হৃদয় জুড়ে তার হয়তো বা আনন্দের অশ্রু তিনি দেখতে পেতেন যে তার সন্তান আজকে প্রতিমন্ত্রী হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের অধীনে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমি মরহুম কাজী আব্দুল আউয়াল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আপনার সাথে আলোচনাটা শুরু করতে চাই। আমরা একটু বলেই নিয়েছিলাম আজকে আমরা কী কী বিষয় নিয়ে কথা বলবো। আসলে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এমন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। বঙ্গবন্ধু কিন্তু এই পল্লী উন্নয়নের কথা, নগরকেন্দ্রিক যে সভ্যতা সেখান থেকে বেরিয়ে গিয়ে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষিজীবী মানুষ, সে মানুষগুলির কথা কিন্তু ভাবতেন। তো আমরা এই যে আপনার অধীনে যে পরিচালিত হচ্ছে সমবায় ব্যাংক, মিল ভিটা, পল্লী উন্নয়ন একাডেমি, এই যে আপনি নদী ভাঙ্গন এলাকায় পদ্মার পাড়ে থাকেন, সব কিছু মিলিয়ে আমরা আলোচনাটা করতে চাই। এবং সে কারণে প্রথম যেটি আলোচনা করব সেটি হচ্ছে আসলে সমবায় ব্যাংক নিয়ে একটু কথা বলতে চাই। এই ব্যাংক তো বেশ, আমরা কিন্তু সরাসরি আলোচনা যাচ্ছি আপনার মন্ত্রণালয়ে আপনার দায়িত্ব পাবার পরে আসলে কি দেখছেন, কি ভাবছেন, কি করবেন, কি করা উচিত, কোথায় ত্রুটি ছিল বা ত্রুটি আছে কিনা, আরও কীভাবে সংশোধন করা যায়। সেই কারণে প্রথমে যদি আসি সমবায় ব্যাংক অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করবার কথা, কিন্তু জনপ্রিয়তার কোথায় অবস্থান করছেন আপনার কাছে কি মনে হয় এই ব্যাংকটিকে আরও বেশি গণমানুষের কাছে নিয়ে যাওয়া সম্ভব? এই ব্যাংক সম্পর্কে আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে কিরণ ভাই। দীর্ঘদিন পরে আসলে আপনি ঠিকই বলেছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা, দর্শক শ্রোতা এটিএনের সকলের প্রতি, কলাকৌশলে যারা যেখানে আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি এই বাংলাদেশের জন্ম দিয়েছিলেন এবং যার নেতৃত্বে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশে বসে আমি আজকে মন্ত্রী, আপনি আজকে টিভির আলোচক, এরকম টেলিভিশন ঝলমলে আলো, এই গোটা বাংলাদেশ, এই আধুনিক বাংলাদেশের বলবো সেই সময়কার রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তারই কন্যা জয়ন্তী শেখ হাসিনা, যার প্রতি কৃতজ্ঞতা শেষ নেই, যিনি আমার মতো একটা মানে অনভিজ্ঞ মানুষকে 3বার এমপি বানিয়েছেন, 2বার দুটি স্ট্যান্ডিং কমিটির সভাপতি বানিয়েছেন এবং এবার আমাকে মন্ত্রী করে তার মন্ত্রিপরিষদে জায়গা দিয়েছেন। হাজারো কৃতজ্ঞতা এবং কি বলবো, তার প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই এবং আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন ওনাকে সুস্থ রেখে বাংলাদেশের ঠিক এইভাবে সেবা করার তৌফিক আল্লাহ দান করেন। এবার আমি আসি, আপনি আমার বাবার প্রসঙ্গে। আমার বাবা মরহুম কাজী আব্দুল আউয়াল, উনি প্রতিষ্ঠিত থানা আওয়ামী লীগের সভাপতি আমার উপজেলার এবং উনি বঙ্গবন্ধুর সেই সময়কার নিবেদিত একজন কর্মী। সেই 60-এর দশক থেকে উনি তার নিবেদিত কর্মী ছিলেন এবং রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ওনারও। আমাদের হয়তো জেলা এবং লোকাল পলিটিক্সে আমরা করতাম, আমরা ওই রাজনৈতিক পরিবার, আবহাওয়ার বর্ধিষ্ণু পরিবারের মধ্যে মানুষরা, উনিও ঠিক তদ্রূপ ছিলেন। উনি জনগণের কল্যাণে কাজ করেছেন, স্কুল, মসজিদ, মাদ্রাসা সেই সময়কার, এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ একজন কর্মী ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। সেই সূত্র ধরে জাতির জনকের কন্যা জয়ন্তী শেখ হাসিনার একজন নিবেদিত কর্মী হিসাবে উনি ওনার জীবন অবসান করেছেন। তারই পুত্র হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়ে এসে, আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম, আওয়ামী পরিবারের মধ্যে বেড়ে ওঠা, সবই জানি, এবং সবচেয়ে বড় যে কষ্টের মানে আনন্দ এবং দুঃখ যেটাই বলেন না কেন, আমি একজন স্বাধীনতা যুদ্ধের শহীদ পরিবারের সন্তান। আপনি জানেন 1971 সালে 12ই এপ্রিল আমার বাবার নেতৃত্বে আমাদের যখন ঢাকা থেকে পাকিস্তানি হানাদার বাহিনী রাজশাহী অকুপাই করতে যাচ্ছিল, 1971 সালে 12ই এপ্রিল আমাদের বাড়ির সামনে ক্যাপ্টেন গিয়াসের নেতৃত্বে আমার বাবারা বিরাট যুদ্ধ করেছিল। তখন উনি থানা আওয়ামী লীগের নেতৃত্ব দিতেন, জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিতেন। ওই অঞ্চলে যিনি আমাদের আরেকজন পুরোধা রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বঙ্গবন্ধুর সহচর ছিলেন, জাতীয় নেতার অন্যতম, জাতীয় 4 নেতার অন্যতম, এইচ.এম. কামরুজ্জামান চাচা, যিনি ওনার দুঃসম্পর্কের ভাই আত্মীয় হতেন। এগুলো অনেক ইতিহাস পারবে। তো সেই আবহাওয়া থেকে মানুষে বেড়ে ওঠে। আমরা আওয়ামী লীগ, বাংলাদেশ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, ছাত্রলীগ, সকল কিছুর সাথে আমাদের সম্পৃক্ততা ছিল। সেই আবহাওয়া থেকে নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকে এই জায়গায় স্থান দিয়েছে। আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবার আমি আপনার কিছু প্রশ্ন সমবায় ব্যাংক নিয়ে আসি।
জানেন যে আমি সম্প্রতি আজকে 2 মাস হয়নি এখনও আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। তো প্রথম দিকে যখন পেলাম, তারপর রমজান চলে আসলো, সেই জন্য মানে টোটাল ডিটেলসের মধ্যে কাজ করতে পারিনি। তারপরেও এই স্বল্প সময়ের মধ্যে হলো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই সমবায় এবং এই পল্লী উন্নয়ন নিয়ে একটা গাইডলাইন দিয়েছে যে তুমি এটাকে নিয়ে খুবই কাজ করো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পূর্বই একটি ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ, সম অধিকারের বাংলাদেশ। এখানে নারী পুরুষ সমানভাবে সমান অধিকার ভোগ করবে ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং বাংলাদেশটা একটি সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা, সমবায় ভিত্তিক একটি বাংলাদেশ হবে যেখানে সকলের অধিকার সমান থাকবে। তো তুমি সমবায়টা নিয়ে খুব কাজ করো এবং সমবায় কৃষিটা নিয়ে কাজ করো, যেটি বঙ্গবন্ধু খুবই, আপনার মনে আছে নিশ্চয়ই, বঙ্গবন্ধু তার বিভিন্ন বক্তব্য ইদানিং আমি দেখতে পাই। একসময় তো বঙ্গবন্ধুকে 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে পরিবার সহ যারা হত্যা করেছিল, সেই হত্যাকারীর যারা সুফল পেয়েছিল, তারা কিন্তু এই দেশটা গ্রহণ করার পরে, দেশটার দায়িত্বভার নেওয়ার পরে, রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে চক্রান্ত করে বঙ্গবন্ধুর টোটাল দর্শনটাকে, যে দর্শন দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশকে অতি দ্রুততম সময়ের মধ্যে একটা আধুনিক, একটি উন্নত বাংলাদেশ করতে চেয়েছিল, প্রথম 5 সালা পরিকল্পনা বাস্তবায়ন করতে তারা দিল না। সাম্রাজ্যবাদের দোসররা দেশের বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে তারা করায়ত্ত করে ফেললো, করে উল্টো রথে চড়ালো বাংলাদেশকে। যে বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ 20-30 বছর, মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী একবার 96 সালে এসে সেই পথের কিছু দিশা আমাদের দিয়েছিল, আবার 1 সালে আবার অন্ধকার গহ্বরে দিয়েছিল। সেইখান থেকে 2008 সালের পরে এসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষ যেন ক্ষুধা, বস্ত্র, বাসস্থান, আহার, চিকিৎসা কোনো কমতি না হয়। আপনি দেখবেন 2008 সালের নির্বাচনী বক্তব্যই কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে দিন বদলের সনদ, এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় এজেন্ডা ছিল, এবং ধাপে 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 2041 সাল পর্যন্ত কী করবো মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছিল নির্বাচন পূর্ব যে ঘোষণা, তাই না, যেটা আমি ইস্তেহার বলি। সেই ইস্তেহারে দেখেন আজকে আমরা 15 বছর অতিক্রম করে 16 বছরে পড়েছি। দেখবেন এই 15 বছরের মধ্যে যেটা বলা হয়েছিল যে আমরা অমুক সালের মধ্যে, আমরা 26 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হব, ইতিমধ্যেই অনেক জায়গায় ঘোষিত হয়ে গেছে, বরং আমরাই সেটাকে স্বীকৃতি পেয়ে গেছি আমরা, কিন্তু হয়তো 26 সাল থেকে আমরা একদম সেখানে পদার্পণ আমাদের করতেই হবে। 41 সালের মধ্যে বলেছি আমরা উন্নত বাংলাদেশ হবে, আমরা প্রথম ডিজিটাল বাংলাদেশ করেছি। আমাদের শত্রু বিরোধী পক্ষ কোনো সময় মানতে চায়নি, তারা আমাদের বিদ্যুৎ নিয়ে তামাশা করেছে। এখন সেই বিদ্যুতের ঝলকানি তারাও খায়, সেই বিদ্যুতের উন্নয়ন থেকে তারাও বঞ্চিত নয়। আমরা চাই এই বাংলাদেশ সমতার ভিত্তিতে এগিয়ে যাক, যে দর্শন বঙ্গবন্ধু জাতির পিতা আমাদেরকে দিয়ে গেছিলেন 1971 সালের সেই 70 সালের নির্বাচন পূর্ব ঘোষণা, এবং জাতির পিতার কন্যা কিন্তু সেগুলোই ক্রমান্বয়ে বাস্তবায়ন করছে। আজকে দেখেন বাংলাদেশ পারে, এটি আজ গোটা পৃথিবী জানে। একদিন কিন্তু বাংলাদেশের নাম কেউ নিত না, বলতে তলাবিহীন ঝুড়ি, এটা খারাপ, এটা নষ্ট হয়ে গেছে। সেই দেশকে এমনভাবে গড়ে ফেললাম আমরা 15 বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। দেখেন আজকে আমাদেরকে সবাই চায়, পার্শ্ববর্তী দেশ চায়, আমেরিকা চায়, রাশিয়া চায়, চায়না চায়। আমি বলতে একটু শেষ করে দিই, সেই দেশে এসে ত্রুটি যে সব চলে গেছে বলা যাবে না। আপনি যে সমবায় ব্যাংক নিয়ে বলছেন, ব্যাংকের ত্রুটি সব চলে গেছে তা বলবো না, নিশ্চয়ই অনেক ত্রুটি রয়েছে, শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশেও কিন্তু ব্যাংক কারাপশান, ব্যাংক কারাপসি অনেক ঘটনা ঘটে। আমাদের দেশেও ঘটছে না এমনটা আমি বলবো না, তবে এর রিমেডি, একে সঠিক পন্থায় নিয়ে আসা, এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকার সফলভাবে করার চেষ্টা করছে। হয়তো ত্রুটি হচ্ছে কারণ আমাদের অনেক কিছু তো নতুন আমরা অ্যাডাপ্ট করছি। যে কোনো নতুন অ্যাডাপ্টেশনে, এই যে এখন সকলের ঘরে ঘরে আধুনিক মোবাইল ফোন, একসময় কি নিতে চায়নি কেউ? এরকম তো বলতে শোনা গেছে, কোনো রাষ্ট্রপ্রধানরা বলেছে না আমরা এসব কানেকশন নিলে আমাদের তথ্য পাচার হয়ে চলে যাবে, এরকম বিজ্ঞতার কথা তো আমরা শুনেছি। সেই জন্য আমি বলছি নতুন অ্যাডাপ্টেশনে মানুষের একটা সবসময় একটা স্প্রিয়ালেস থাকে। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী দেখুন বাংলাদেশের সাধারণ অনেক শিক্ষিত অশিক্ষিত মানুষের হাতে 13 কোটি 14 কোটি আজকে আমাদের গ্রাহক, তাই না? তো আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষকে সাহসী করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু একবার হানাদার পাকিস্তানের বিরুদ্ধে, আবার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মননী একটি সাহস জাতিকে জুগিয়েছে, যে জাতি এখন বিশ্ব জয় করতে চলেছে। এবং উন্নয়ন বলেন, সমন্বয় বলেন, প্রাতিষ্ঠানিকতা বলেন, সব জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। ত্রুটি থাকছে, যেমন আপনি বললেন আমার সমবায় ব্যাংক, আমি নতুন দায়িত্ব নেওয়ার পরে সমবায় ব্যাংকটা ভিজিট করেছি। তো ভিজিট করে আমার কাছে অনেকগুলো অসামঞ্জস্য লেগেছে। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি এখনও, কারণ আমার এই মিনিস্ট্রিতে অনেকগুলো ডিপার্টমেন্ট, প্রায় ধরেন 10টা 12টা ডিপার্টমেন্ট আছে, সব কিছু নিয়ে, সবই কিন্তু এই
পল্লী উন্নয়ন এবং সমবায় ভিত্তিক, এগুলো একদম সাধারণ মানুষ নিয়ে কারবার, এবং এখানে অনেক মানুষের সংমিশ্রণ। আমি যদি হিসেব করে বলি তো 65% মানুষ এর সাথে জড়িত হয়ে আছে। আমার ধরেন বিআরডিবি, আমার আরডিএ, আমার বার্ড, আমার বাপার্ড, আমার বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো রয়েছে, তারপরে মানে একাডেমি রয়েছে, অনেক কিছু রয়েছে আমার এখানে, এবং সর্বোপরি রয়েছে সমবায় সমিতি, যে আমার সমবায় অধিদপ্তর। এই সমবায় অধিদপ্তরে আমার প্রায় 2 লক্ষ রেজিস্টার্ড শুধু সমবায় সমিতি রয়েছে। তাতে ধরেন যদি একটা সমিতিতে যদি 100 জন করে, এবং এগুলো কিন্তু প্রাথমিক, মধ্যম এবং 3 স্টারের সমবায় সমিতি, গ্রেডিং আছে, প্রাথমিক, মধ্যম এবং ন্যাশনাল। এরকমভাবে যদি আমি হিসাব করি তো 65% মানুষ কোনো না কোনোভাবে আমার এই মিনিস্ট্রির সাথে জড়িত আছে, এবং তারা যে কত কাজ করছে, আমি ছোট্ট একটা উদাহরণ শুধু বিআরডিবিতে নিয়ে এসেছি, আমি সুযোগ সময় পাইনি, আপনি বলেছেন আমাকে আসতে। তো এই মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিকই অনুধাবন করেছিল যে আমি যদি সমবায় ভিত্তিক এই বাংলাদেশে যে সমবায়ের জন্ম প্রাতিষ্ঠানিকভাবে এদেশে দিয়েছিল আমাদের কুমিল্লারই যে ভদ্রলোক আমাদের আক্তার হামিদ খান সাহেব, যিনি কুমিল্লা সমবায় নামে একটি প্রথম শুরু করেছিল, সেটিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে একে নানাভাবে একে যেমন কী করলো, যেমন 60-এর দশকের শেষ ভাগে এটা ছিল CDIRDP, তারপরে হলো কুমিল্লা মডেলে বাংলাদেশ পল্লী উন্নয়ন ভিত্তি, তারপরে গুরুত্বপূর্ণ কোম্পানির দ্বিস্তর সমবায় বিশিষ্ট। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনাকে পল্লী উন্নয়ন কর্মসূচি IRDP এবং থানা পর্যায়ে KSS মানে কৃষক সমবায় সমিতি, এগুলো করার পরে এটা একটা পর্যায়ে এসে এটা IRDB থেকে BRDB হয়ে গেল, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড হলো। এটা কিন্তু বঙ্গবন্ধুর দর্শন ছিল, এবং সমবায় ভিত্তিক বাংলাদেশ করার জন্য স্বাধীনতার পরেই কিন্তু দেখবেন বিভিন্ন কলকারখানা যেগুলো আমাদের পাকিস্তানিদের হাতে ছিল, ওগুলো নিয়ে বঙ্গবন্ধু কিন্তু সমবায় ভিত্তিক কর্মচারী কর্মকর্তা সকলের মধ্যে সমবায় ভিত্তিক দিয়ে দিল, তোমরা কলকারখানা চালাও। আমরা হয়তো ত্রুটির কারণে চালাতে পারিনি, এটা কিন্তু বঙ্গবন্ধুর দর্শনের কোনো দোষ নেই, দর্শন বাস্তবায়ন করতে না পারা আমাদের ত্রুটি ছিল। এখনও সমবায় সমিতিগুলো কোনো সমবায় সমিতি আপনি আশ্চর্য হয়ে যাবেন, তারা এত সাকসেসফুলি তারা রান করছে, আর ম্যাক্সিমামগুলোই দেখা গেল যে মুখ থুবড়ে পড়েছে। এটা আমাদের পার্সোনাল নৈতিক নীতিহীনতা, নৈতিকতার অভাব এবং মানুষের প্রতি কমিটমেন্টের অভাবের কারণে এটি নষ্ট হয়ে গেছে। সেটিকে জাগ্রত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী খুবই তাগাদা দিচ্ছেন, যেটির পিছনে আমি কাজ করার মানে খুবই চেষ্টা করছি। একটা বিষয় দ্বারা ভাই আমি প্রায় সময় শুনি, সেটি হচ্ছে যেমন আমাদের বলে সমবায় ভিত্তিক যদি বাজার ব্যবস্থা আমরা করতে পারতাম, এই যে আমাদের কৃষকরা যে প্রোডাকশনটা তৈরি করছে, সে যদি সরাসরি একটা ট্রাক থাকতো, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গাইড দিয়েছে, তুমি সেটা যদি সে সরাসরি বাজারে নিয়ে আসতে পারতো, এটা খুব বলেছেন আমাকে গাইডলাইন দিয়েছেন, বলেছে তুমি এক কাজ করো, প্রথমত তুমি এক কাজ করো, আমাদের যে সম্পদগুলো পড়ে রয়েছে বিআরডিবির অধীনে, বিভিন্ন তোমার জোড়াবাড়ি, বিভিন্ন আমাদের গোডাউন, এগুলো তুমি উদ্ধারের ব্যবস্থা করো যদি কোনো দখল হয়ে থাকে, আর না হলে আমি বিআরডিবি আজকে মিটিং করে আসলাম, এরা কাজ শুরু করে দিয়েছে, কাজ করে ফেলেছে, নেক্সট উইক আমার টোটাল তথ্য দিয়ে দিবে। আমরা প্রথমে যেটা করছি, আপনি যেটা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে সমবায় ভিত্তিক তারা উৎপাদন করবে, কৃষি ওই টাকা তুমি নিয়ে এসে বাজারে বেচাই দিবা, এই নেটওয়ার্কিংটা করে দিবা। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ক্যাটাগরি গেলে আমাকে বলেছে, এবং তখন কি হবে যে মধ্যে দালাল মধ্যস্বত্বভোগী তারা কমে যাবে, আমার কৃষকরা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে আর কৃষকরা দাম পাচ্ছে। এক্স্যাক্টলি, এখন এটি আমি চেষ্টা করব এই গাইডলাইনটা ফলো করতে, আমার প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং আমার মন্ত্রণালয়ের, আমার অধিদপ্তরের, আমার সংস্থাগুলোর সবার সাথে আমি ঘন ঘন মিটিং, প্রতিদিনই তাদেরকে আমি কথা বলি। এবং আমি বললাম না, এই যে ভিজিট প্রায় 6টা ভিজিট করা শেষ করেছি, কালকেও আমি বার্ড ভিজিট করে এসেছি। হিউজ একটা প্রতিষ্ঠান, যার গবেষণা দিয়ে আজকের যে লোকাল গভর্নমেন্ট, আজকের যে ইউনিয়ন পরিষদ, আজকের যে বাংলাদেশের পল্লী উন্নয়ন, সকল কিছু কিন্তু বার্ডের গবেষণালব্ধ ফসল। অনেক কিছু আছে, প্রায় 55টা গবেষণা তারা করেছে, যার ইমপ্লিকেশন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হচ্ছে, সেক্টরালাইজ হচ্ছে। সো এটা খুব মানে তাহলে আপনার হোমওয়ার্কটা মোটামুটি এখনো চলছে, আমার চলছে, এখনো চলছে, কারণ আমি এখনো দেখে এসেছি, ডাকবো, কথা বলবো। একটু ফ্ল্যাশব্যাকে যাই, সেই ফ্ল্যাশব্যাকটা একটু সরে যাচ্ছি প্রশ্ন থেকে। সেটি হচ্ছে যে আপনি তো এমপি হয়ে গেলেন, আমরা দেখলাম এমপি হলেন, ভোটের ফলাফল, আমি নিজে আপনার এমপির ফলাফল সে রাতে লাইভে আমি এটিএন বাংলা ঘোষণা করেছি, এবং কোনো কারণে আপনার নামটা আমার দুবারও চলে এসছে, যেহেতু আপনি আমাদের খুব ঘনিষ্ঠজন, সেই কারণের জন্য। কিন্তু মন্ত্রিত্ব তো আপনি সেকেন্ড ফেজে মন্ত্রিত্ব পেয়েছেন। জি জি, তো আপনি মন্ত্রিত্বের জন্য তো হয়তো বা নিজে কখনো চিন্তাও করতে পারেননি, কোথাও তদবিরও করেনি, কাউকে বলেননি, সেই কথাগুলো কি একটু বলা যায় কেন? কি করছিলেন, কি হলো, কিভাবে হঠাৎ করে সেই ডাকটা? এটি খুবই একটা কি বলবো, আমার ভাগ্য বিধাতা আমার প্রতি সুপ্রসন্ন, এবং আমার একটি বিশ্বাসের জায়গা থেকে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা তার প্রত্যেকটা
প্রত্যেক কর্মীকে উনি ওন করেন। জি, জি। মানে এই যে তার যে কি বলবো, এই যে কত বড় তার উদারতা, কত বড় তার যে দর্শন, মানুষের প্রতি তার মানে ভালোবাসা, কর্মীদের প্রতি তার মানে দুর্বোধ্য ভালোবাসা, সেই ভালোবাসার ফলস্বরূপ হয়তো আমি পেয়েছি। তারপরেও মনে মনে আকাঙ্ক্ষা তো সবারই থাকে। মানে সেদিনকার ঘটনাটা কি, মানে কি হচ্ছিল? এটা হলো যে আমি আগের দিন করছিলেন, কি হলো সেটা হলো যে আগের দিন রাতেই কেউ কেউ বলা বলি করছিল যে দাঁড়া ভাই, আপনি হয়তো মন্ত্রী হয়ে যাবেন। আনলাম ভাই, আল্লাহ দিলে হব, না দিলে না হব, কোনো সমস্যা নেই, আমি তো এমপি আছি, কোনো সমস্যা নেই, কাজ করতে কোনো সমস্যা নেই। আর যদি হয়তো নিশ্চয়ই একজন রাজনৈতিক কর্মীর তো সর্বোচ্চ আশা একজন এমপি মন্ত্রী হলে তো হতেই পারে, হলে খুব ভালো হবে। তো এরকম বললো, তা আমি ভেবেছি হতে পারে। এবং এরকম হয় যে যে ধরেন আমার কাজ কর্ম আমি তো মনে মনে আশা করতেই পারি, সবাই আশা করে, আমারও একটা আশা থাকতে পারে, সে আশা তো নিশ্চয়ই ছিল। কিন্তু আমি আমার লোকজন, এলাকার অনেক লোকজন এসছে, আর গুঞ্জন তো একটা রটে না, সবাই জানতে চাইলাম, ভাই আমি কিছু জানি না, আসলেও জানি না, আমাকে কেউ কিছু বলেও নেই, কোনো অথেন্টিক কোনো নিউজ আমি জানিও না, কিন্তু মনে মনে একটা আশা তো থাকতেই পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ভালোবাসতেন, আমাকে নমিনেশন দিয়েছে। খবরটা পেলেন কিভাবে? খবরটা পেলাম হলো, আমি আমার লোকজন নিয়ে কথা বলছিলাম, আমার একটা ন্যামের বাসা বরাদ্দ দিয়েছিল, তো ওই বাসাটা তার 2 দিন আগে আমি দেখতে গিয়েছিলাম আর কি, দেখতে গিয়ে ওখানে বসে গল্প করছি। তো সবাই গুঞ্জন করছে যে আজকে রাতে মন্ত্রী পরিষদ হতে পারে, শুনলাম কালকে হবে। আনলাম ভালো। তো অনেকেই ফোন করে বলে, আপনাদের সাংবাদিকও ফোন করেছে অনেক, দাদা ভাই কোনো ফোন পেয়েছেন কিনা? না, ফোন পাইনি ভাই। আমি যে সত্য তাই বলেছি। অনেক সাংবাদিক, আপনি হয়তো পাবেন। আনলাম পেলে পাবো ভাই, কোনো সমস্যা নেই, পেলেও আপনারা জানতে পারবেন, না পেলেও জানতে পারবেন। এরকম বসে আছে, আমি উঠে যাবো, বাসায় যাবো। তখন বোধহয় রাত 11:15 মতো বাজে, কি 11টার মতো বাজে। হঠাৎ করে একটা ফোন আসলো, ওই নাম্বারটা আমি চিনি না। হ্যাঁ, তো একবার আসলো, তো আমি অনেক সময় নাম্বার, যেমন আমার পকেটে বাজছে এখনো, আমি ধরছি না, কিন্তু সাউন্ডলেস করা আছে, ধরছি না। তো ওরকম আছে, আমি তো চিনি নাই, তো ধরি নাই। তো ওই আমার পাশে একজন আমার এক কর্মী বসা ছিল, তো বলছে ভাই ফোন এসছে, তো ফট করে তুলে ধরছি। তো বলছে স্যার আসসালামু আলাইকুম। তখন তো আমি একটু শিহরিত হলাম, স্যার বলছে এত রাতে। তাই বলছি তাহলে আমি ক্যাবিনেট সচিব বলছি, আমার নাম এই, আমার নাম তো আমি জানি। তাহলে স্যার আপনি কালকে বিকেলবেলা একটু আপনি আসবেন, আপনাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে হবে। বললাম যে ঠিক আছে। তো এই পাশে ছিল এই 2জন ছেলে, হ্যাঁ, তো ওরা তো লাভ দিয়ে উঠেছে, আরে থামো থামো থামো। তারপরে তো এই ভাবি কোথায় ছিল? উনি বাসায় ছিল, আমার বনানীতে বাসায় ছিল। ও তারপরে এই একটা আনন্দের খবর হলো, এই বলতেই এই ছেলেগুলো তো বুঝতেই পারছেন, তারা এদিক ওদিক বলা শুরু করে, থামো থামো, বলো না ভাই, হলে কালকে হই তারপরে বলো। তারপরে এর মধ্যেই একটু পরে আবার ক্যাবিনেট সচিব মহোদয় ফোন দিয়েছে, স্যার এটা কাউকে বলেন না, কোনো সাংবাদিককে বলেন না, ইতিমধ্যে এখনই বলেন না। বললাম ঠিক আছে, কেন বলবো, আমার কি দরকার বলবো, বাস আসি চুপচাপ থেকে। মনে তো একটা আনন্দ তো লাগছেই, আর কাকে ধন্যবাদ দিব, কি করবো, এখন তো আর না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। পরের দিন আবার আমার বন্ধুদের নিয়ে আমার একটা দাওয়াত ছিল, মানে আমার বন্ধুরা আমার কাছে খেতে চেয়েছিল, হ্যাঁ, যে তুমি এমপি হইছো। আমি একবার, কিন্তু আপনি জানেন তো, আমি একবার নমিনেশন পাইনি। হ্যাঁ, তো সবার একটু আগ্রহ ছিল, আমি পেয়েছি, এমপি হয়েছে, ওরা খুব আনন্দ, ওরাই খাওয়াবে। ঠিক আছে, খাবো। তো আমাদের এই পার্লামেন্ট ক্লাবে খাওয়ার আয়োজন করেছিলাম পরের দিন দুপুরবেলা। তো বাই দিস টাইম তো সবাই পেপার পত্রিকায় চলে এসে, তো আমার কাউ কিছু বলতে হলো না। তারপর আপনার ভাবিও জানতে পারলো, ওরই একটা ছেলে আমার এলাকার, ও আবার ফোন করে বলে আমার এপিএস ছিল, আপনার ভাইকে বলেছে, সে বললো ঘটনা সত্য কিনা। আনলাম যে এরকম পেয়েছি, এটা কালকে শপথ না নেওয়া পর্যন্ত সত্য মিথ্যা আল্লাহর হাতে। হ্যাঁ, তা এরকম বলেছি আর কি, তারপর তো হয়ে গেল। নিশ্চয়ই। আমার একটা বিষয়ে একটু দুঃখবোধ থেকে আপনার সাথে আলোচনা করি, সেটা হচ্ছে যে সমবায় ব্যাংক নিয়ে কথা বলছিলাম। আপনার মনে থাকবার কথা যে 2016 সালে কিন্তু এই সমবায় সমিতির নামে 40 জন কৃষক 40,000 টাকা করে তারা একটা ঋণ নিয়েছিলেন, এবং সেখানে সমিতির নেতাদের মাধ্যমে পরবর্তীতে 12 জন কৃষককে কিন্তু এই সমবায় সমিতির থেকে ঋণ খেলাপি হয়ে তারা জেলে যেতে হয়েছে। এই কৃষকরা দাবি করেছিলেন যে তারা যে 40,000 টাকা চেক পেয়েছিলেন, সেই চেকের পুরো অর্থ তারা পায়নি, তারা অর্থ পরিশোধ করেছিলেন। আমি এই অনিয়মটার কথা বলছি, এই যে দুঃখবোধের জায়গাটা, যে কৃষক নিয়ে কিন্তু বঙ্গবন্ধুর কথা বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছেন, আপনিও কিন্তু তাদের সাথে থাকবার জন্য, কাজ করবার জন্য চেষ্টা করছেন। এটির পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে কারণের জন্য আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে কি কর্মপরিকল্পনা করছেন, বিশেষ করে স্পেশালি এই যে সমবায় ব্যাংকে নিয়ে? আপনি ঠিক বলেছেন। আমি আমার ভিজিটের দ্বিতীয় দিন আমি সমবায় ব্যাংকটা ভিজিট করেছিলাম। আমি তাদের কাছে একটা কথা বলেছি যে ত্রুটি বিচ্যুতির মধ্য দিয়ে মানুষের জীবন, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ত্রুটি বিচ্যুতির মধ্য দিয়ে তার
সর্বশেষ ভালোটাকেই মানুষ মনে রাখবে, তার ভালো কাজটাই মানুষ মনে রাখবে। তা আমরা চাই হয়তোবা সময় ব্যাংকের ঘাটতি রয়েছে, আগের ম্যানেজমেন্ট নষ্ট করেছে, কেউ নষ্ট করেছে, কেউ তো ভালো কাজও করেছে। তো যারা ভালো কাজ করেছে তাদের স্বীকৃতি দেবো, আর যারা মন্দ কাজ করেছে তাদের ধিক্কার দেবো। তো মন্দ কাজ যারা করেছে তারা তাদের পাপের ফল অথবা তাদের কর্মের ফল ভোগ করবে, আর যারা ভালো কাজ করেছে তাদেরকে সাহসী হয়ে উদ্যোগী হয়ে আসুন ব্যাংকটাকে আমরা যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে, কৃষকদের নিয়ে, সমবায়দের নিয়ে যে ব্যাংকটা করা হয়েছিল তাদের জন্য কাজ করি। এবং তারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে, এটি নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, সেটি নিয়ে এখন একটা অ্যাডহক সিস্টেমে চলছে সমবায় ব্যাংকটা। 3 বছর ধরে অ্যাডহক সিস্টেমে চলছে। 3 বছর কিনা আমি 1 বছর শুনেছি। তো আমি বলেছি যে ঠিক আছে, এগুলো আমরা করবো। আজকে আমি একজন খুবই বিজ্ঞ সমবায়কে ডেকেছিলাম, আমি জানি ভদ্রলোক ভালো সমবায়, ওনার কিছু পরামর্শ নিলাম। আমি অতি শীঘ্রই আমি কয়েকটা ভিজিট করার পরে আমি সমবায় ব্যাংকটা নিয়ে বসবো, এবং সমবায় ব্যাংকের যিনি চেয়ারম্যান আছে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে, উনি খুবই ভালো কথা আমাকে পরামর্শ আমাকে দিচ্ছেন, আমি এটা নিচ্ছি। এবং আমরা নিশ্চয়ই সমবায় ব্যাংকের যে আপনি যেটা বললেন এটা কিন্তু আমি ওই সময় শুনেছিলাম, এখন মনে হচ্ছে, কিন্তু আমি এটা অ্যাড্রেস করতে পারিনি। তবে নিঃসন্দেহে এরকম কিছু দালাল চক্র সে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে থাকতে পারে, অথবা আউটসাইডার থাকতে পারে, বিভিন্ন সমিতির মধ্যে থাকতে পারে। এই সমিতিগুলো অনেক সমিতি নষ্ট হয়েছে কেন জানেন? শুধু চুরি, ফাঁকিবাজি আর হলো দলাদলি। মানে একটু স্বাধীনতা পেলে যারা দল করা বোঝে না, যাদের ধৈর্য সহ্য নেই, তারা দলাদলি করে সমিতিটার একদম 12টা বাজিয়ে দেয়, দিয়ে কিছু লোক, কিছু গোষ্ঠী স্বার্থপর। যখন একটা সমিতি ছোট থাকে, যখন 100 জন মিলে করে না, তখন খুব দরদ থাকে। যেই ওটা একটা পুঁজিপাট্টা হয়ে যায়, সম্পদ হয়ে যায়, ব্যবসা হয়ে যায়, তখন কারো না কারো লোলুপ দৃষ্টি পড়ে। তখন তারা এই সমবায় সমিতিগুলোকে তাদের এই আইনের ফাঁক গলে, এই সমবায়ীদের যে আমাদের খুবই একটা ভালো সমবায় সমিতি আইন আছে, পরিপত্রগুলো আছে, মানে প্রক্রিয়াগুলো আছে, তার সুযোগ নিয়ে তারা পট করে কোর্টে চলে যায়, একটা স্যাংশন কি বলে, একটা ইনজেকশন দিয়ে তারা তাদের মতো করে দিব্যি তারা ভোগদখল করে। তো এগুলোকে আমরা অ্যাড্রেস করব, আইনের মধ্য দিয়ে অ্যাড্রেস করব। আমি সমবায়ের ডিজি কর্মকর্তার কথা বলছি, তারাও আমার সাথে একমত হয়েছে যে আসুন আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন সমবায় ভিত্তিক বাংলাদেশ করতে গেলে সমবায়ীদের আমাদের আরও বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে, সমবায়ীদের মধ্যে নেতৃত্ব গড়ে তুলতে হবে। ভালো লিডারশিপ থাকলে অনেক সমবায় অনেক ভালোভাবে চলছে, এটার কিন্তু অনেক নজির। সেক্ষেত্রে আপনি কি আজকে একটা মানে যারা কৃষক, যারা সমবায়ী, যারা তাদের প্রতি আপনার আজকে কোনো বিশেষ নির্দেশনা আছে কিনা? আমি বলেছি যে একদম প্রাথমিক সমবায়ী যারা, প্রথম স্তরের সমবায়ী, এদেরকে নিয়ে এসে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এবং ওনারা একমত হয়েছে, স্যার আমরা তো নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে আসি, ওদের নিয়ে আসি না। এলাম না, যেমন আমি কালকে বার্ডে গিয়েছি, বার্ডে 2টি সমবায় সমিতি আছে, ওখানে করেছে, তারা সমবায় ভিত্তিক কৃষির ব্যবস্থা করে ফেলেছে। মানে কিরকম সে জানেন তো, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা সেটা কি হলো, 100 একর জমিতে তারা একসাথে কাজ করছে, সোলার দিয়ে তারা পানি তুলছে, এবং সমিতির মাধ্যমে। এবং প্রত্যেকটা কৃষক, আমি বলেছি প্রাথমিক স্তরের কৃষকদের নিয়ে এসছে, কথা বলেছি তাদের সাথে, খুবই ভালো করছে। 2টি সমিতি তারা রান করছে, একটা হলো 100 একরের, একটা হলো 50 একরের, একটা হলো 30 একরের। তো তাদের যে মেয়েগুলো যারা এসছে তারা খুবই, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আরও অনুপ্রাণিত হয়েছি যে আমি গোটা বাংলাদেশে এটা করার একটা চেষ্টা করব, সময়ভিত্তিক কৃষি ব্যবস্থা, এবং তাদের বাজারজাতকরণের যে একটা ব্যবস্থা, ওখান থেকেই তারা ধান, গম, ভুট্টা যেটাই হোক নিয়ে চলে যাবে, এবং আমাদের চর আছে কিন্তু প্রচুর চর বাংলাদেশে প্রায় 36 লক্ষ একর না কত, 36 লক্ষ একর ল্যান্ড বোধহয় আছে, চর যেগুলো সাস্টেনেবল চর, অনাবাদি পড়ে আছে। এখন কিন্তু প্রায় 15 লাখ থেকে 20 লাখ একরে, না 10 থেকে 12 লাখ, আমার সরি মনে চাষাবাদ হচ্ছে। কিন্তু এই বিভিন্ন এনজিওসরা হেল্প করছে। আমার বিশেষ করে আমার RDA রংপুর, বগুড়া হিউজ কাজ করছে, ওটা দেখতে যাবো। বলছে স্যার মানে আসেন দেখেন, তাহলে সমবায়কে আরো আমরা এগিয়ে নিতে পারবো। এবং এগুলো আমি একটু ভিডিও করে। কি বিদেশি কোনো সংস্থা না বাংলাদেশেরই আপনাদের RDA? মানে আমার দিনাজপুর, না এটা হলো ওটা RDRS, বগুড়া RDA, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, বগুড়া, অনেক বড়। এটা কিন্তু 150 একরের উপরে বিশাল জায়গা। এটা বঙ্গবন্ধু করেছিল কিন্তু 73 সালে। ওই পাকিস্তানিদের একটা কি মিল কারখানা ছিল, তো গেছে বঙ্গবন্ধু বগুড়াতে, তো বগুড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলেছে, তো বঙ্গবন্ধু ঠিক আছে করে ফেল, রুরাল একাডেমি করে ফেল। দেখেন বঙ্গবন্ধু কি চিন্তা তার, উনি সবসময় কিন্তু কৃষিকে অল টাইম জোর দিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেখেন,
আমাদের প্রথমবার ক্ষমতায় আসার পরে কিন্তু অনেক দেশ বললো কৃষিতে ভর্তুকি দেওয়া হবে না, বললো নো, কৃষিতেই ভর্তুকি দেবো, 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট করে দিচ্ছি আমরা কৃষকদের। এটা কিন্তু অভাবনীয়, অনেকে ক্রিটিসাইজ করেছে। আজকে সাকসেসফুল একটি বাড়ি একটি খামার, মাননীয় প্রধানমন্ত্রীর মানে ব্রেন চাইল্ড আজকে সাকসেসফুল। সেটা এখন আমাদের কি বলে পল্লী সঞ্চয় ব্যাংক হয়ে গেছে, হিউজ একটা অ্যামাউন্ট এই সমবায়ীদের মাধ্যমে করা হয়েছে। তারপরে ইউরেসপো মানে যে দারিদ্র্য বিমোচন মহিলাদের যে অর্গানাইজেশনটা, যে ইন্টিগ্রেটেড রুরাল ওমেন এম্পাওয়ার্ড যে প্রজেক্টটা, সেটা দিয়ে এই যে নারীর ক্ষমতায়ন আজকে গ্রাম লেভেলে, এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানে কী বলে কল্যাণে হয়েছে। আমি তো গ্রামে ছিলাম 20 বছর আগে, এত মেয়েদেরকে কিন্তু সামনে এসে কাজ করে তাদের অবস্থার উন্নতি করতে দেখিনি, এখন আমরা গ্রামে দেখছি। তারপরে যেসব মেয়েরা কিছুই করতে পারছে না, যাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে বসে ভাবে ভুরুঙ্গাবাড়ির ওই বৃদ্ধা মেয়েটা কীভাবে খেয়ে থাকবে, কীভাবে না খেয়ে থাকবে, তাদের কিন্তু স্টাইফেন্ড, তাদের মাসে মাসে টাকা দিচ্ছে, ভাতা দিচ্ছে। মানে এই যে আমাদের এই যে সেফটি নেটের আওতায় প্রায় কত হাজার কোটি টাকা আমরা দিচ্ছি 36 ধরনের সাহায্য করছি, এবং 4.5 কোটি মানুষ যারা দুর্বল, যারা নিচে আছে, যারা কর্মক্ষম নয়, সেইভাবে তাদেরকে আমরা কোনো না কোনোভাবে সহযোগিতা করছে। আর কত বলবো, এগুলো আমি নিয়ে এসেছি, এগুলো বলতে গেলে আপনার টাইম থাকবে না। যে আমার শুধু আমার বিআরডিএ কি করছে, বিআরডিবি কি করছে, আমার সমবায় আছে, আমার বার্ড আছে, আমার আরডিএ আছে, আমার বাপার্ড আছে, বিশাল বিশাল প্রতিষ্ঠান কিন্তু করেছি আমরা। যেমন গোপালগঞ্জে করেছি বাপার্ড, মানে যেটা বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন এবং বঙ্গবন্ধু একাডেমি, মানে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, বঙ্গবন্ধুর নামে যেটা করেছি। তারপরে আমরা জামালপুরে একটা করছি, রংপুরে একটা করছি, এরকম মানে অনেকগুলো রয়েছে যেগুলো শুধুই পল্লী দারিদ্র্য বিমোচনের জন্য। এবং আমার এখানে বিআরডিবি প্রায় কতগুলো করছে আমি একটু দেখে বলি, অনেকগুলো ভুলে গেছি, এখনও তো মুখস্থ করে উঠতে পারিনি, অল্প দিন হলো তো, নিশ্চয়ই আমি আপনাকে বলবো। ধরেন এই যে কি বলে, এখনও আমাদের এখানে জনবলের খাত, আমার এখানে শুধু একটা জায়গাতে প্রায় 10,347 জন কর্মকর্তা খাটতেছে আমার বিআরডিবির মধ্যে, যারা প্রতিদিন আমার প্রত্যেকটা উপজেলা লেভেলে তাদের কর্মকাণ্ডগুলো রয়েছে। এগুলোকে স্ট্রেনথেন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর গাইড অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করছি। খুবই অল্প দিন হলো, কিন্তু কোথাও না কোথাও কি আপনার কাছে মনে হয় যে ঘাটতি আছে, যেটা দুর্নীতি বারবার বলা হয়, সেখানে কি সেই জায়গাটাকে অ্যাড্রেস স্বীকার করেন বা না করেন, কিন্তু সেই জায়গাটাকে অ্যাড্রেস করা দরকার কিনা, যে অনিয়ম দুর্নীতি? নিশ্চয়ই, কেন না, আমি সরকারের একটা ক্ষুদ্র অংশ হলেও দুর্নীতি তো দুর্নীতি। দেখেন, দুর্নীতি পরায়ণতাটা মানুষের ভিতরেই থাকে। যদি সে অনুকূল পরিবেশ পায় একটু বেশি করে করে, যদি অনুকূল পরিবেশ না পায় কম করে করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু দেখুন আপনারা, আজকাল দুর্নীতির বিরুদ্ধে যে অনেক বড় বড় মানুষ কিন্তু আওতায় আসছে, ছোট ছোট মানুষরা তো আসছে, প্রতিনিয়ত আইনের শাসন তাদের প্রতি ইমপ্লিমেন্ট, এমনকি বড়দের প্রতিও হচ্ছে। দুর্নীতির জায়গাটা, দুর্নীতি পৃথিবীর সব জায়গাতে, সকল জায়গাতেই কম বেশি রয়েছে, বাংলাদেশে নাই কথা বলবো না, নিশ্চয়ই আমার মন্ত্রণালয়েও থাকতে পারে, আমার আশেপাশেও থাকতে পারে, কিন্তু দুর্নীতি থেকে আমাদের অ্যাড্রেস করছি এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ। এবার আমাদের জিরো টলারেন্স যে নীতি, সেটি বাস্তবায়ন করার জন্য আমরা সকলে মিলে কাজ করছি, আমিও চেষ্টা করবো কাজ। সেক্ষেত্রে যদি আমরা মিলিবিটার দিকে আসি, মানে একটা আমি বলাটা সঠিক হবে কিনা আমি জানি না, একটা ভঙ্গুর প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছিল কিনা মিল্কভিটা, যে মিল্কভিটার প্রতি মানুষের একটা সময় কিন্তু মিল্কভিটার দুধই কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কোনো আনুষ্ঠানিকতায় দেখতাম মিল্কভিটার দুধ ছাড়া কোনো দুধ ছিল না, কিন্তু এখন সেই মিল্কভিটার দুধ পাওয়া বা মিল্কভিটার প্রাতিষ্ঠানিকভাবে তাদের অবস্থাটা এত ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে কেন? এটি আমি যে বলেছি যে আমাদের নৈতিক অবক্ষয়ের কারণ ছিল। তবে মিল্কভিটার বর্তমান যিনি চেয়ারম্যান আছে, এক ভদ্রলোক, উনি কিন্তু খুবই একজন সজ্জন মানুষ। উনি কিন্তু এই যে দলাদলি, এই যে ফাঁকি দেওয়া, এই যে চুরি করা, এর বিরুদ্ধে কিন্তু উনি কাজ করছে বলে আমি শুনেছি, জেনেছি, দেখছি। এবং তাতে মিল্কভিটা একটি ভঙ্গুর অবস্থা থেকে একটু মাথা তুলে দাঁড়িয়েছে এবং মিল্কভিটার পরে কিন্তু মানুষের অনেক আস্থা। দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিনে যে ইয়েতে গিয়ে মিল্কভিটার স্টলে গিয়ে কিন্তু আমার মিল্কভিটার এই যে দেশ দরদ মাননীয় প্রধানমন্ত্রী, কারণ মিল্কভিটা হচ্ছে জনগণের, আমাদের সকলের মিল্কভিটা ছাড়া কি আমরা কিছু একসময় বুঝতাম না। তো আমার চেষ্টা আছে, আমি আজকেই মিল্কভিটার চেয়ারম্যান মহোদয়ের সাথে গল্প শুনছিলাম এবং উনি আমাকে দাওয়াত দিয়েছে, আমি যাব, আমি যেতে পারিনি, মিল্কভিটাটা দেখব। মিল্কভিটার অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে বাগাবাড়ি, মানে আমাদের সিরাজগঞ্জ বাগাবাড়িতে রয়েছে, এবং আরও আমাদের ফরিদপুরে একটা হয়েছে, আমরা দিনাজপুরে একটা করার চেষ্টা করছি, একটা পার্বত্যতে কি বলে চিটংয়ে একটা করার চেষ্টা চলছে, আরও অনেকগুলো চিল্ড কারখানা আমাদের রয়েছে যেখান থেকে দুধ আমরা সংগ্রহ করি। বিশেষ করে মিল্কভিটাটা উত্তরবঙ্গ বেস, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ,
রংপুর, দিনাজপুর, রাজশাহী এই অঞ্চলের মিল্ক দিয়েই মিল্ক ভিটা চলে। তবে মিল্ক ভিটার যে অনেক যে সুনাম দুর্নাম যেটাই থাকুক না কেন, আমি চেষ্টা করব, চেয়ারম্যান সাহেব আমার সাথে একমত হলেন যে আসুন আমরা মিলে মিল্ক ভিটাকে মাননীয় প্রধানমন্ত্রী কর্মকর্তারা সিন্ডিকেটের কথা বলা হয়। এই যে এটা ঠিক বলেছেন আপনি। এখানে এখন কিছুটা দৌরাত্ম্য কমেছে, যার জন্যে একটা দুর্নীতিপরায়ণ একটা সংস্থা যদি হয়েই যায় কোনো কারণে, সেটাকে ঠিক করতে গেলে তো একটু শক্ত হাতে দেখতে হয়। এই চেয়ারম্যানের অধীনে এটা চলছে, তো দেখি আগের মন্ত্রী মহোদয়রাও চেষ্টা করেছে, দেখি আমিও একটু চেষ্টা করে দেখি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমি তো 5 বছর সময় পাবো, যদি আমরা ঠিকঠাক থাকি ইনশাল্লাহ, তো শরীর স্বাস্থ্য ভালো থাকে, সুস্থ থাকি, তো চেষ্টা করে দেখবো। মিলবিটা আসলে আমারও খুব অভিপ্রায় যে আমি কিন্তু যেখানেই, আপনিও হয়তো তাই করবেন, আগে দোকানে গেলে কিন্তু আমরা আগে মিলভিটাই খুঁজি। আমরা যতই বকা দেই যে দুর্নীতিগ্রস্ত মুক্ত, কিন্তু খুঁজি ভাই মিলভিটা আছে, না থাকলে বলি যে একটা আড়ং দেন, না থাকলে বলি একটা প্রাণ দেন, তাই না? এরকম না অনেকটা। এই যে আমাদের আস্থাটা, সেই আস্থাটার জায়গাটাকে আরো কি করে ভালো করা যায়, যেটাকে সাহস দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে আমাদের একটা ইয়াতে গিয়ে ফেয়ারে, যে ইয়াতে হলো চিনমতিতে ফেয়ার হলো, সেখানে উনি অনেক স্টল আছে, উনি কিন্তু মিল্ক ভিটাকে নিয়ে বলেছে যে আমাদের মিল্ক ভিটা এটি আপনারা খাবেন, এই যে পাস্তরিত দুধ যেটি খেলে ফ্যাট নেই, আবার ফ্যাট দুধ খাবেন যেটি আপনার বুদ্ধি বাড়বে, মানে প্রধানমন্ত্রী বলেছে। কারণ এই যে মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং বাংলাদেশের প্রোডাক্টের প্রতি তার যে একটা মমত্ববোধ, এবং আরেকটা জানলে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে তোমরা একটা কাজ করো, আমার পণ্যের যে ইয়েটা, ওই যে কি ঘোষণা দিচ্ছি আজকাল আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে, শিল্প মন্ত্রণালয় থেকে পণ্যকে কি করছি, জিআই। তো এটা কিন্তু আমরা অনেকগুলো পণ্য ইতিমধ্যে করে ফেলেছি। যেমন আমার মন্ত্রণালয় কাজ করছে, আমার মন্ত্রণালয়, সেটি হলো আমরা প্রোডাক্ট পল্লী হিসাবে ঘোষণা করছি। আপনার এলাকায় যাচ্ছি, আপনার এলাকায় বাঁশ হয় ভালো, মানে ধরেন কোনো কারণে কি বেত হয় ভালো, তো ওই জায়গাতে অনেক বেতের লোক আছে না, তো ওই বলছে এটা বেত পল্লী। যেমন আমার এলাকায় একটা আছে পানের, খুব রাজশাহীর পান তো শুনেছেন, আমার কনস্টিটিউশন দুর্গাপুরের একটি জায়গা নয়াপাড়া ইউনিয়ন, খুবই পান হয়, তো ওখানে আমাদের সচিব গিয়ে পান পল্লী ঘোষণা করে এসছে। এবং শুনলে আশ্চর্য হবেন যে এই পান নিয়ে যে বিদেশিদের কত আগ্রহ, বিশেষ করে ইউরোপের লোকজন, বাঙালিরা যারা পান খায় মধ্যপ্রাচ্যে। তো আমি এটাও চেষ্টা করব, দেখি আমাদের এই জিআই হিসেবে স্বীকৃতি পাচ্ছি কিনা, চেষ্টা করছি আমরা। একটা জায়গায় একটু আসতে চাই, আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, সেখানে কিন্তু বলা হয়েছিল যে গ্রাম হবে শহর, পল্লী অঞ্চলের সেই নাগরিক সুবিধা কি দেওয়া সম্ভব হচ্ছে? যেহেতু আপনি পল্লীবাসী, কৃষক, তাদের নিয়ে কাজ করছে, যে গ্রাম হবে শহর, মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের রূপরেখায় আসলে কিভাবে আপনার মন্ত্রণালয় কাজ করছে? না, আপনাকে ধন্যবাদ। এটি কিন্তু আপনি এমনি যদি আপনি ভিজিবিলি কোনো গ্রামে যান, দেখবেন গ্রাম শহর থেকে, শহরের সমস্ত নাগরিক সুবিধাগুলো না থাকলেও গ্রামের মানুষ কিন্তু শহরীয় সুযোগ পাচ্ছে। যেমন বিদ্যুৎ সে পাচ্ছে মোটামুটি একদম রুটলে একটি বাড়িও বাদ নাই। যদিও কখনো কোথাও যদি কোনো বাড়ির কোনো চরাঞ্চলে না হয়, সেখানে আমরা সোলার দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করেছি। তো বিদ্যুৎ মানুষকে কিন্তু শহরীয় একটা আমেজ দিয়েছে। বিদ্যুৎ থাকলে এসি চলে, বিদ্যুৎ থাকলে ফ্রিজ চলে, এই যে একটা শহুরের সভ্যতার একটা প্রাপ্তি, সেটি হয়েছে। তারপরে আমাদেরই মন্ত্রণালয়ে বিশেষ করে স্থানীয় সরকার বিভাগ, যেটা আমাদের মানে স্থানীয় সরকার, সেই বিভাগ দিয়ে এলজিডি দিয়ে আমরা রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড পরিমাণে করে দিয়েছি। এটা গেল একটা। তারপরে আপনি আরেকটা দেখবেন যে গ্রামের মানুষের যে চলাচলের জন্য যে ব্যবস্থাপনাগুলো, আমরা প্রত্যেকটা হাটকে, বিশেষ করে বাজার ব্যবস্থাপনাকে আমরা একটু আধুনিকায়ন করার চেষ্টা করেছি। অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয়নি, সেটা নির্ভর করে ওই অঞ্চলের নেতৃত্বের উপরে। যে অঞ্চলের নেতৃত্ব ভালো, সেই অঞ্চলে কিন্তু গড়ে উঠেছে, যে অঞ্চলের নেতৃত্ব একটু খারাপ, সেই অঞ্চলে হয়তো গড়ে ওঠেনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা হচ্ছে গ্রাম হবে শহর, সেই শহরে ব্যবস্থাপনা কিন্তু পেয়েছে। আজকে দেখেন সাধারণ মানুষ, যেমন ধরেন একটা কথা বলি, আগে মানুষের মধ্যে কিন্তু সব কিছুর মধ্যে একটা নিরবিচ্ছিন্ন একটা লুকিয়ে যাওয়ার ভাব ছিল, যে না থাক দরকার নেই। এখন প্রত্যেকটা মানুষ এক্সপোজ করতেছে, শিখেছে যে আমি এটা পারি, আমি এটা করতে পারি। এই যে একটা শহুরে আভাস, মানুষের মধ্যে সাহস, এবং কোনো মানুষে আজকে যে লোকটি স্কুলে চাকরি করতো, সেও কিন্তু শহরের একটা আমেজ নিয়ে গ্রামে থাকে। যে কোনো একটা প্রাইভেট কোম্পানি চাকরি করে, সেও সে গ্রামে থাকে, বলে গ্রামে তো সবই আছে, আমার শহরের ব্যবস্থা মানে বিউটি পার্লার দেখতে পাচ্ছি, হ্যাঁ গ্রামে, এবং গ্রামে কমিউনিটি সেন্টার হচ্ছে। আপনি কি বলেন, গ্রামে তাহলে হাটের উপরে এটা কি রে, একটা কমিউনিটি সেন্টার, বিয়ের জন্য ভাড়া দিই। এই যে শহরের ব্যবস্থাপনা যাচ্ছে। আর একটা বড় যে ভীষণ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে, সেটি কয়েক বছর ধরে শুরু হয়েছে, হয়তো ওরা ফ্লারিশ করেনি, আমরা স্মার্ট
গ্রাম করতে চাচ্ছি। যেমন আমরা কি বলে বঙ্গবন্ধু ভিলেজ আমরা নাম দিয়েছি, বঙ্গবন্ধু ভিলেজ। আমরা কিন্তু ইতিমধ্যে আমরা 8টি উপজেলায় 8টি গ্রামকে আমরা উপজেলার 8টি গ্রামকে মানে ভিলেজ করার কিন্তু আমরা পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে বরিশালের কয়েকটা জায়গায় বিভিন্ন জেলায় শুরু হয়েছে। আমি দেখতে যাব যে একটি সেন্টার থাকবে ভিলেজ। সেটা কি আপনার মন্ত্রণালয়? আমার মন্ত্রণালয়, হ্যাঁ, এটা আমার কি বলে সমবায় অধিদপ্তর করছে এটা। ধরেন একটি গ্রামের মধ্যে একটি সেন্টার থাকবে যেখানে প্রত্যেক সমবায় আসবে, সন্ধ্যের সময় বসবে এবং 27টা মন্ত্রণালয় সবাই যাবে ওখানে। এই গ্রামে কি কি প্রয়োজন, খাদ্য মন্ত্রণালয় বললো আমার খাদ্যের এই প্রবলেম, ওখানে নোট ডাউন হবে, ওখানে ব্যবস্থাপনা হবে, ওটা ডিস্ট্রিবিউট করা হবে, উপজেলায় যাওয়া হবে, ইউনো সাহেব সার্ভে করবে, এই গ্রামের জন্য ইউনো সাহেবকে কাজ করতে হবে। ওই গ্রাম মানে প্রত্যেককে ইনক্লুসিভ করে মানে প্রধানমন্ত্রী একটা চমৎকার আইডিয়া যে এটা একটা আধুনিক গ্রাম করে ফেলো। এখন বলতেছি আমরা ওই আধুনিক গ্রামকে আমরা স্মার্ট গ্রাম করব, স্মার্ট ভিলেজ। আমরা একটা প্রকল্প নিতে যাচ্ছি যে প্রকল্প ওই আদলেই হবে। কাজ কিন্তু হচ্ছে, যে আমরা যে বলেছি আমার প্রধানমন্ত্রী বলেছে তার কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, ভিজিবলি আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু একদম ধরে ধরে পাইলট প্রজেক্ট হিসেবে আপাতত চলছে এবং এটা ফ্লারিশ করবে। আমরা আসলে আলোচনার এই জায়গায় অনেক কিছু শুনলাম, যেহেতু আপনার রাজশাহীর মানুষ, রাজশাহীর অঞ্চলের একটা বিষয় কিন্তু মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল। আমরা যদি বাংলা ভাইয়ের কথাটা যদি ধরে থাকি, এখন সেখানকার কি অবস্থা? বাংলা ভাইদের সেখানে এখন সেরকম অস্তিত্ব আছে কিনা? আমি শুধু বাংলা ভাইয়ের কথা বলে নাই, তাদের কোনো অস্তিত্ব বা তাদের। আমি তাহলে বলি, আমি সর্বাগ্রে ধন্যবাদ দিব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি জিরো টলারেন্স দিয়েছিল এগেনস্ট দি টেরোরিজম, এনি সর্ট অফ টেরোরিজম, সেটি ধর্মীয় উন্মাদনায় হোক, অধর্মীয় উন্মাদনায় হোক, সে বাংলা ভাই নামে হোক, সর্বহারার নামে হোক, সেগুলি কিন্তু বাংলাদেশ থেকে মোটামুটি এলিমিনেট হয়ে গেছে। বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে একটি চরম কি বলবো এর প্রতি যে তাদের একটি অ্যাকশন প্ল্যান তারা বাস্তবায়ন করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই জন্যে আমার এলাকায় যে বাংলা ভাই একটা সময়ে বিএনপি এবং জামায়াতে ইসলামী যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তাদের প্রশ্রয়ে রাজশাহী শহরে তারা পুলিশের প্রহরায় আমাদের ডিসি সাহেবকে অ্যাটাক করেছে, আমাদেরকে মারধর করেছে, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মেরে ফেলেছে। আমরা যারা আওয়ামী লীগের লোক তারা প্রচণ্ড তাদের নিপীড়নের শিকার হয়েছে। সেই জায়গা কিন্তু রাজশাহী ঘুরে দাঁড়িয়েছে। রাজশাহীর কোথাও এখন তাদের ভিজিবলি কোনো প্রকাশ নেই, কোনো নেই, উন্মাদনা নেই। এখন তাদের তো নীতি নৈতিকতার পরিবর্তন হয়েছে কিনা জানি না, তবে নিশ্চয়ই এটি যদি আরও দীর্ঘদিন চলতে থাকে, আমাদের এই প্রয়াস, প্রত্যেকের সুপ্রয়াস যার নেতৃত্ব দিয়েছে জননেত্রী শেখ হাসিনা, সেটা থাকলে নিশ্চয়ই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং মানুষ সেখান থেকে বেরিয়ে আসবে, যেটা ইতিমধ্যে এসে গেছে। হ্যাঁ, সার্বিকভাবে করতে গেলে তথ্য প্রমাণ নিয়ে আপনারা দেখবেন যে আসলে তাদের অস্তিত্ব আছে কিনা। আমি ভিজিবিলি দেখি না যে তাদের কোনো খারাপ অস্তিত্ব রয়েছে। যদি আমরা বলি যে তথাকথিত বাংলা ভাইয়ের অস্তিত্ব নেই, কিন্তু আপনাদের দলের পৃষ্ঠপোষকতায় নতুন কোনো বাংলা ভাইয়ের উত্থান কি রাজশাহীতে হচ্ছে কিনা? এরকমটি বলবো না, আমি আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই। তবে আমাদের দলে আমাদের দল অনেক বড় বৃহৎ দল, আমাদের দলে ভালো মন্দ মিশিয়ে আমাদেরও দল নিশ্চয়ই আছে। তবে আমাদের দলের সবসময় একটি ভালো পজিটিভনেস আছে, সেটি আমরা পেয়েছি কি বলবো উত্তরসূরি হিসেবে, বঙ্গবন্ধুর উত্তরসূরি হিসেবে পাই যে আওয়ামী লীগ দিন শেষে যাই করুক তারা জনগণের কল্যাণে কাজ করে। হ্যাঁ, হতে পারে আমাদের মধ্যে খন্দকার মোস্তাকরা থাকতেই পারে। খন্দকার মোস্তাক যেমন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে নষ্ট করে, যেরকম কুপ্রয়াস নিয়ে অনুপ্রবেশকারী হয়ে কেউ এসে থাকতেও পারে। হ্যাঁ, টিফিন খেয়ে খাবার নিয়ে গেল আর পরের দিন উনি প্রেসিডেন্ট হিসেবে বঙ্গবন্ধু খুন করে এবং তার কীর্ণক হিসেবে অনেকে কাজ করলো। তো সেগুলো তো থাকতে পারে, সেগুলো তো বলা যাবে না কে কখন মুনাফি করবে, বেইমানি করবে। তবে আমার জানা মতে তেমন কিছু দেখছি না। অনেকের কথা অনেকে অনেকভাবে বলে, হয়তো সেটা শত্রুতাবশত হতে পারে, আবার সত্যি হতে পারে। এ তথ্য প্রমাণ না পেলে আপনাকে তো খুব সাবধান থাকতে হবে। এই কারণের জন্য আপনার মধ্যে অনেক দুঃখবোধ আছে। আপনি একটা সময় নমিনেশন পাননি। আমরা দেখেছি যে একটা সময় অকারণে আপনাকে নানা রকম বেকায়দায় ফেলবার চেষ্টা করা হয়েছিল। তো আপনাকে তো সাবধানী হিসেবে থাকতে হবে। সেক্ষেত্রে যারা বেকায়দায় ফেলবার চেষ্টা করেছে তাদের সাথে আপনার সম্পর্ক কীরকম এখন, বা তাদের সাথে কোনো আলাপচারিত হয় কি না, বা যারা বেকায়দায় ফেলেছে যদিও তার সুফল তারা পায়নি, মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন আসলে আব্দুল লতিফ দ্বারা একজন ফ্রেশ মানুষ, ভালো ছেলে। আপনি তাদের সাথে যারা বেকায়দায় ফেলেছে তাদের নিয়ে আপনার মন্তব্য বিশ্লেষণ কী আছে? এটা তো বড় কঠিন প্রশ্ন। আসলে মানুষ হিসাবে দুঃখ, রাগ, অভিমান, অভিযোগ সবই থাকবে। কিন্তু আমি সবসময় মনে করি দিনের শেষে যে আমি একা কিছু করতে পারি না।
আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সেই শক্তি না দেয়, সেই সাহস না দেয়, সেই সহযোগিতা উনি না করেন, ওনার তরফ থেকে কিছু পাবো না। তবে আমি সবসময় মানুষের সাথে সুসম্পর্ক রেখে চলতে পছন্দ করি। আমি জানি এই লোকটা আমার ক্ষতি করেছে, তারপরেও সে যদি কোনো কারণে সরি নাও বলে সামনে আসে, আমি তার প্রতি খুব একটা চড়াও হই না, তার প্রতিশোধ স্পৃহা আমার মধ্যে নেই। কিন্তু দুঃখ হয় যখন বিনা কারণে আমি প্রতিঘাত হই, আমি প্রত্যাখ্যাত হই, দুঃখ তো হবে, কষ্ট হবে। আবার অনেক আনন্দিত হই যখন মাননীয় প্রধানমন্ত্রীর মতো এই পর্যায়ের একজন মানুষ আমাকে সস্নেহে আবার মন্ত্রীর জায়গা দেয়। এর চেয়ে বড় প্রাপ্তি আমার কিছু নেই। পৃথিবীতে সবচেয়ে বড় প্রাপ্তি যে আমি সম্মানিত হয়েছি, আপনাদের মতো বিজ্ঞজন আমাকে ডেকে কথা বলে, এটি আমার বড় প্রাপ্তি। আর আমার সবচেয়ে দুঃখবোধ সেটি হবে যদি আমি বুঝতে পারি কোনো মানুষ আমার থেকে কষ্ট পেয়েছে। আমি চাই না যে কোনো মানুষ আমার থেকে অহেতুক কষ্ট পাক, আমার কোনো লোভে, যারা কষ্ট ক্রোধে। দিয়েছিল তারাও কষ্ট পাক, সেটাও চান না? আমি তাও চাই না। আমি চাই যে তারা ঠিকঠাক মতো চলুক, সকলের জন্য কাজ করুক। এই দুনিয়া তো ক্ষণিকের না। কত মহারথীরা চলে গেছে, কত মহামানবরা চলে গেছে, কত অধম লোকরাও চলে গেছে। কেউ কি থাকবো আমরা কিছু করতে? কেউই থাকবো না। যদি কিছু করে যেতে পারি, এই যে আজকে যে জায়গায় আমি সুযোগটা পেয়েছি, সত্যি যদি এই পোর মানুষগুলো, দেখুন আপনার আমার কাছে হয়তো 100-500 টাকার কোনো মূল্য নেই, কারণ আমরা কয়েক হাজার অথবা কেউ কত লক্ষ লক্ষ টাকা রোজগার করি। কিন্তু যার কোনো 100 টাকা রোজগার করার শক্তি অথবা সুযোগ ক্ষমতা নেই, তার কাছে 100 টাকার নোট অনেক মূল্যবান, যেটি আর কেউ না বুঝলেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বোঝে। ওই সেই চরের একটি মেয়ে মানুষ, যার সন্তান নাই, যার স্বামী নাই, তাকে কে দেখবে? তাই ওনাদের জন্য ভর্তুকির ব্যবস্থা করেছে, ওনাদের জন্য চালের ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করেছে, ঘরের ব্যবস্থা করেছে। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে উনি, নিরন্ন মানুষ যাদের ঘর বাড়ি নেই, ঘর বাড়ি বানিয়ে দিচ্ছে। এই যে একটা মানবিক আমার নেতা, আমার মতো কর্মীরা কি পাওনা আছে বলেন? এত বড় মহামানব, তার পায়ের নিচে স্থান পেয়েছি, তার মন্ত্রীপদের জায়গা পেয়েছি। আমি খুবই ধন্য, খুবই কি বলবো, আত্মতৃপ্তি ভুগি। আর চেষ্টা করি আমার দিয়ে যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমি চেষ্টা করব এই কল্যাণের জায়গায় কাজটা করে। একদম শেষে এসে রাজশাহীতে যেখান থেকে আপনি নির্বাচিত হয়েছেন, সে এলাকার মানুষের জন্য আপনার শেষ মন্তব্য কি, বক্তব্য কি? এটা আর কি বলবো বলেন? আমার এক পক্ষ যারা চায়নি যে আমি নির্বাচনে জিতে আসি, তারা হয়তো আমার এখন তারা সুহৃদ, একসময় তারা সুহৃদ ছিল, কিন্তু কেন যেন আমার প্রতি তারা এত বিরূপ হলো, আমাকে ফেল করিয়ে দেওয়ার জন্য হেন কোনো অপপন্থা নাই তারা চেষ্টা করলো না। আমি একসময় নিরাশ হয়ে গেলে আল্লাহকে বললাম, আল্লাহ আপনি ছাড়া তো কেউ নেই, কারণ এবারের নির্বাচন তো একদম জনগণের নির্বাচন হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি দেখবেন, আমি যদি ভালো কাজ করে থাকি আপনি আমার দিকে দেখবেন। আল্লাহর কি রহমত, তাদের সকল অপপ্রয়াস নষ্ট হয়ে আমি নষ্ট করে দিল আল্লাহ তাআলা, আমি ভোটে জিতে গেলাম। এবং যারা আমাকে ভোট দিল অথবা যারা দিল না, তাদের সকলেরই বোধোদয় হয়েছে যে আমি হওয়াতে তাদের মঙ্গলই হয়েছে। এবং আমার যারা ভোট করেছে, যারা ভোট করেনি, আমার নির্বাচনী এলাকার সকল ভাই বোনদের জন্য আমার অশেষ কৃতজ্ঞতা। এবং আমি এই কৃতজ্ঞতার পাশে তাদের জাগতিক উন্নয়নের জন্য সরকারিভাবে যতটুকু সম্ভব, ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব, সবটাই আমি উজাড় করে করব তাদের জন্য। এটি আমার প্রত্যাশা, দলমত নির্বিশেষে। তবে নিশ্চয়ই যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা হত্যার রাজনীতি করে, যারা খুনের রাজনীতি করে, যারা মানব কল্যাণের বিরুদ্ধে কাজ করে, তাদের জন্য নয়, শুধু এই ছোট্ট একটি গোষ্ঠী বাদ দিয়ে সকলের জন্য আমি কাজ করতে রাজি আছি। প্রতিমন্ত্রী হওয়ার পরে শুধু ঢাকায় বসে থাকবেন নাকি না নিজের সেই পল্লীগাঁও, রাজশাহী, নিজের সেই পাড়া, নিজের সেই বন্ধু, নিজের সেই কৃষক যার সাথে আপনি পড়াশোনা করেছেন, তার কাছে যাবেন মাঝে মাঝে? আমি প্রায় যাই, প্রতি সপ্তাহে যাই। শুধু এই ঈদের পর থেকে যেতে পারিনি, এই যে খুবই একটু ব্যস্ততার মধ্যে পড়েছি, কিছু কাজকাম পড়ে গেছে, আবার যাওয়া শুরু, এই সপ্তাহে যাওয়া শুরু করে দেবো। আমি প্রতি বৃহস্পতিবার রাতে চলে যাই, গিয়ে রোববারে সকালে অফিস করি। সবাই আসে আমার কাছে, মানে আমি একদিন আপনি আমার বাড়িতে থাকলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। দেখবেন যে দাঁড়া ভাই এ মহা বিপদ, আপনার সাথে কথা বলতে পারি না। মানুষের একটা আগ্রহ আছে, আমি মন্ত্রী না হতেও ছিল। অহংকার বোধ মনে হয় কিনা সেখানে গেলে? একদমই না, এটা তো একদম অনলি ফর 5 years। তারপরে তো আমি সেই আব্দুল উদ্দারা, আগেও তো ছিলাম আব্দুল উদ্দারা, তো সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়। কিন্তু মন্ত্রিত্বটা এটি একটা আমার বিশাল গৌরব এবং পাওনা। এই পাওনা আমার একার না, আমার এলাকার সকল, যাদের সাথে দাঁড়িয়ে চা খেতেন চায়ের দোকানে গ্রামে, তাদের সাথে দেখা সাক্ষাৎ এখনো খাই, এবার গুলো খাই, নামাজ পড়তে গেলে পরে এখন চা খাই, মুড়ি খাই, বিস্কুট খাই, বসে থাকি। হয়তো আমাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো বসটাই খালি, আসলে ভাই সমস্যা কিছু নেই, ওরা হয়তো ওদের ডিউটি পালন করে, এবার আমি তাদের সাথে চা খাই। আমার বন্ধুরা এসে আমার আমি এটা দেখলে ভালোই লাগবে, আপনার খারাপ লাগবে না, আমার কাছে কোনো পরিবর্তন কিছু নেই। কিন্তু একটা দায়িত্ববোধ আমার কাছে কাজ করে, সেটি হলো যে আমি মন্ত্রী, আমাকে এই কাজগুলো করতে হবে, যে পীড়নটা আমার ভিতরে কাজ করে। এবং এটির সম্পূর্ণ কৃতজ্ঞতা আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরে আমি আশা করব, আমি যেন তার
এই দেখানো পথটিকে আমি সুগম করতে পারি আমাদের জনগণের জন্য, এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াতে আমি একটা ছোট্ট ভূমিকা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু হলে রাখতে পারি, সেটি আমার প্রত্যাশা। আর সর্বশেষ আমার এলাকার জনগণের প্রতি আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা, এবং তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, তারা আমাকে নির্বাচিত করেছে বারবার। ধন্যবাদ। হ্যাঁ, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দ্বারা এমপি, আপনাকে আপনার বক্তব্যের জন্য। একেবারে সবশেষ যেটি বললেন, যে এলাকা থেকে তিনি জন্মগ্রহণ করেছেন, নির্বাচিত হয়েছেন, তার বাবা যে এলাকার রাজনীতি করেছেন, সে এলাকার মানুষের জন্য তার অকৃত্রিম ভালোবাসা থাকলো। এবং আজকের এই আলোচনার মধ্যে বুঝতে পেলাম যে আমি আব্দুল ওয়াদুদ দ্বারা ভাইকে অনুরোধ করব, আপনি যেহেতু বলছেন যে সেই টি স্টলে আপনার সেই কৃষক বন্ধুটির সাথে, সেই দোকানদার বন্ধুটির সাথে আপনি চা খান, তাদের সাথে নামাজ পড়তে যান, আপনি প্রায় তাদের কাছে যাবেন, ফিরে যাবেন, তখন আপনার এই মন্ত্রিত্বের স্বাদের যে মর্যাদাটা, সেটি কিন্তু আপনার আরও বেশি করে আপনি পাবেন। আপনার জন্য ভীষণ শুভকামনা থাকলো। এবং রাজশাহীর যে অঞ্চল থেকে আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটাররা এবং আপনার এলাকার জনগণের উন্নয়নের জন্য আপনি কাজ করবেন, সমগ্র দেশের উন্নয়নে কাজ করবেন, পল্লী উন্নয়নের জন্য কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে প্রিয় দর্শক, আজকে আমাদের এই আমরা বলবো যে আমাদের টকশোর তারকা অতিথি মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দ্বারাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।